আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি এইচএসসি 26 ব্যাচ আপনারা অনেক অনেক ভালো আছেন, অনেক অনেক সুস্থ আছেন। তো আপনাদের সুস্থতা আমি কামনা করি, আপনারা সবসময় সুস্থ থাকেন, কারণ আপনাদের সামনে এখন আসলে সবার জন্য দোয়া করা উচিত। সবাই যেন সবসময় সুস্থ থাকে, পড়াশোনা করতে পারে। যার যে এইম এইম ইন লাইফ, মানে জীবনের যে উদ্দেশ্যটা আপনারা যেন পূর্ণ করতে পারেন, এই আশাটা আসলে এই দোয়াটা আসলে সবার জন্য করা উচিত। তারপরেও একটু স্পেশাল ভাবে এইচএসসি 26 এবং হচ্ছে আবার যারা এই যে নবম দশম শ্রেণী এসএসসি 26 যারা আছে ওদের জন্যও কিন্তু এইভাবে আসলে দোয়াটা স্পেশাল ভাবে করা উচিত। কেন? কারণ ওদের একদম জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। এই দুইটা পরীক্ষা কিন্তু জীবনের খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে এইগুলা। আরো একটা আছে, সেটা হচ্ছে অ্যাডমিশন। এই তিনটা জিনিস এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে একজন মানুষের জীবনে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা ওরা সামনে দিবে বা আপনারা সামনে দিবেন, যারা এইচএসসি 26 বছর আছেন আপনারা কিন্তু সামনে পরীক্ষাগুলো দিবেন। তাহলে আপনারা যেন সুস্থ থেকে মানে কি করতে পারেন, মানে পর্যাপ্ত পরিমাণে স্টাডি করতে পারেন এবং হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। তো এই জন্য এই জিনিসটা আসলে কামনা করা উচিত আমাদের স্পেশাল ভাবে। তো আপনারা যে বিগত 4টা ক্লাস আমি কিন্তু অলরেডি নিচ্ছি। একটা কি নিচ্ছি আমি, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে বিগত বছরগুলোতে যে এমসিকিউ গুলো আসতে পারে সেগুলো দেখাইছি। এরপর হচ্ছে ভেক্টর দেখানো শেষ। সরল রেখা, বৃত্ত, 4টা অধ্যায় হয়েছে। আজকে হচ্ছে আমরা বিন্যাস ও সমাবেশ নামক যে অধ্যায়টা, এই অধ্যায়টা আমরা আজকে কভার করার চেষ্টা করব। এই অধ্যায় থেকে আসলে বিগত কয়েক বছর যদি আমি একটু কথা বলি, 15 থেকে 20 পর্যন্ত এর মধ্যে আমরা আলোচনা করব, কারণ 20-এর পরে আমাদের এই অধ্যায়টা সিলেবাসে ছিল না, আপনারাই ফার্স্ট এরপর। তো আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে সংখ্যা গঠন সংক্রান্ত। তো সংখ্যা গঠন সংক্রান্ত কিছু প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে খুবই কম। এই অধ্যায়টা আসলে অতটা ইম্পর্টেন্ট অধ্যায়গুলোর মধ্যে একটা না। আমাদের ফার্স্ট পার্টে ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে 6টা। সেই 6টা অধ্যায়ের মধ্যে কিন্তু এটা পড়ে না। 1, 3, 4, 7, 9, 10, এই 6টা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এই 6টার বাহিরে এই অধ্যায়টা, এই কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট। তো এরপরেও যেহেতু সিলেবাসে আছে আমরা একটু আলোচনা করব। যেমন এই যে ভেক্টর অধ্যায়টি কিন্তু আমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত না, মানে মানে একটু গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলোর মধ্যে সেগুলোর মধ্যে কিন্তু না। এরপর আমাদের পঞ্চম অধ্যায় না, ষষ্ঠ অধ্যায়ও কিন্তু আমাদের অতটা গুরুত্বপূর্ণ না। সপ্তম অধ্যায় গুরুত্বপূর্ণ, অষ্টম অধ্যায় আবার অতটা গুরুত্বপূর্ণ না, 9, 10 দুইটাই গুরুত্বপূর্ণ। তো তাই আমি পড়বো হচ্ছে সংখ্যা গঠন। 0, 1, 2 সংখ্যাগুলো প্রত্যেকটি সংখ্যা কেবল একবার ব্যবহার করে, মানে 3টা সংখ্যা 0, 1, 2, এই এটা আপনি এখানে 3টা সংখ্যা আছে, আপনি প্রত্যেকটা একবারই ব্যবহার করতে পারবেন। এরকম 3 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা আপনি বের করতে পারবেন? তাহলে এই যে গঠন সংক্রান্ত এই বিষয়গুলো আমরা কিভাবে করতে পারি? দেখেন, আমরা কিন্তু আসলে যদি আমরা ম্যাথ না করি, এটা কিন্তু আমাদের 2 অঙ্ক বিশিষ্ট হয় নাই, মানে আমাদের 3 অঙ্ক বিশিষ্ট যদি বানাইতে চাই, তাহলে আমাদের অবশ্যই আগে 1 আনা যাবেন। আগে 1 আনতে হবে, না হয় আগে 2 আনতে হবে। আগে 1 না হয় 2 এরকম করতে হবে। আগে যদি 1 আনি, পর আমি 2 দিলাম, 0 দিলাম, বা 0 দিলাম, 2 দিলাম, বা হচ্ছে কি করে দিতে পারি, 0, 1 আর হচ্ছে 1, 0,
দেখেন এগুলার ক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেকটা একবার ব্যবহার করছি, তাহলে আমি চারটা সংখ্যা কিন্তু বের করতে পারি। 120, না এটা একটু ভুল হয়েছে, এটা আমাদের 2 হবে। এখন এভাবে আমরা বের করতে পারি। দেখেন চারটা সংখ্যা কিন্তু আমাদের বের হয়েছে। যাই হোক, এরকম হিসাব করে একটু দিতে গেলে আমাদের এরকম ভুল হয়েই থাকে। এবার আমাদের ঠিক আছে, চারটা সংখ্যা আমাদের হয়, কিন্তু আমরা আসলে খুব সুন্দর একটা সূত্রের সাহায্যে বের করতে পারি। যখন আমাকে একটা কিছু গঠন করতে বলবে, এটা হবে আমাদের বিন্যাস। বিন্যাস, আচ্ছা সাজানো, সাজানোর একটা ব্যাপার, মানে আমরা যে সংখ্যাগুলো সাজাবো, গঠন করা মানে কি সাজানো, এরকম বিষয়। তো এক্ষেত্রে আমরা সি আনবো। বিন্যাস মানে হচ্ছে সি, সমাবেশ মানে হচ্ছে পি, না এটা মানে হচ্ছে পি আর এটা মানে হচ্ছে সি। তো এখানে আমরা আসলে কি করব, তিনটা সংখ্যা কিন্তু এখানে আছে। তিনটা সংখ্যা আমরা মানে একটা করে নিয়ে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করব। তিনটা সংখ্যা আছে এবং আমরা 3 অঙ্ক বিশিষ্ট যে একটা সংখ্যা নির্ণয় করব একবার করে নিয়ে, তার মানে এটা 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাব। কত উপায়ে? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আবার আপনাদেরকে বোঝাই যে এখানে যদি চারটা সংখ্যা থাকে, ভিন্ন ভিন্ন চারটা সংখ্যা, এগুলো কিন্তু কমা আকারে চারটা সংখ্যা আছে, প্রত্যেকটা মাত্র একবার ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা গঠন করা যাবে, সেক্ষেত্রে কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল হবে। অর্থাৎ এখানে n সংখ্যক সংখ্যা থাকবে এবং ওইটাকে মানে n অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। এটা আমি মানে একবার ব্যবহার করে আমি কত উপায়ে গ্রহণ করতে পারি, সাজাইতে পারি, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল হবে। এটা 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইনটু 2 ইনটু 1, তার মানে হচ্ছে 6। তার মানে 6 উপায়ে সাজানো যায়। কিন্তু এর মধ্যে আবার আরেকটা জিনিস বাকি, একটা জিনিস বাধা, সেই জিনিসটা হচ্ছে 0। এখন এই 6 উপায়ের মধ্যে আমাদের 0 যদি আমি এখানে রাখি, 0 যদি আমি শুরুতে রাখি, তাহলে বাকি দুইটা সংখ্যা দুইটা জায়গায় রাখা যাবে 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের 2। তাহলে এই দুইটা সংখ্যা শুরুতে আমার 0 থাকবে। তাহলে আগে যদি আমি 0 দেই, এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না হয়ে কিন্তু এটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে। এই কারণে আমরা এই 6টা সংখ্যা থেকে এই দুইটা সংখ্যা বিয়োগ করব। তাহলে আমাদের 6 থেকে 2 বাদ দিলে হবে 4। অর্থাৎ এই যে 4টা সংখ্যা আমি কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। আশা করা যায় যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আরো দুইটা एग्जांपल আমরা দিব, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা চলে যাব সরাসরি বিন্যাস, এরপরে যাব হচ্ছে সমাবেশ। কোন শর্ত ছাড়া এত অঙ্কগুলো দ্বারা 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়? অঙ্ক আছে কোনটা আমাদের 0 1 7 1 1 3। এটা কোন প্রকার সংখ্যা মানে শর্ত দেওয়া যায় না তারা, যে 0 আগে রাখতে হবে বা 1 আগে রাখতে হবে বা একটা 2 বার ব্যবহার করা যাবে না বা 3 বার ব্যবহার করা যাবে না, এরকম কোনো শর্ত দেয় নাই। তারা জাস্ট 6টা সংখ্যা দিছে, এই 6টা সংখ্যাকে 6 অঙ্ক বিশিষ্ট, এই 6টা সংখ্যাকে কত ভাবে সাজাইয়া আমি 6 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা আমি বের করতে পারবো এখান থেকে। তাহলে এখানে মোট 6টা আছে, মানে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, দেখেন 1 কিন্তু আমাদের 3 বার আছে। কোন সংখ্যা যদি রিপিট হয়, রিপিট যদি হয় 3 বার আছে মানে কি 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে, মানে রিপিট হলে ওইটা দ্বারা আমাদের কি হয়, ভাগ হয়। এবার উপরে যে 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এটা আর এটার ভ্যানিশ। 4 5 20, তাহলে 6 ইনটু 20 মানে হচ্ছে 120।
অর্থাৎ এগুলা আমরা কি করতে পারি আসলে 120টা সংখ্যা কিন্তু 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করা যায়। এখন আমার আরেকটা জিনিস সমস্যা হচ্ছে এইগুলোর মধ্যেও কিন্তু আমাদের আগে একটা শূন্য আইসা পড়বে। এরকম সংখ্যা কয়টা হবে? আমি যদি আগে শূন্য রাখি, বাকি 5টা সংখ্যাকে আমি কত উপায়ে সাজাইতে পারি? বাকি 5টা সংখ্যাকে আমি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 আছে হচ্ছে 3 বার, মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এটা দ্বারা ভাগ করবো মানে হবে 20। এই 20টা সংখ্যার আগে কি আমার কি হবে? আগে 0 থাকবে। এটা আগে 0 থাকলে তো ওটার 6 অঙ্ক বিশিষ্ট হইতাছে না, 5 অঙ্ক হয়ে যাইতাছে। মানে এই 20টা সংখ্যা, এই 120টা সংখ্যার মধ্যে এমন 20টা সংখ্যা আছে যে 20টা সংখ্যার শুরুতে আমার কি থাকবে? 0 থাকবে, যেগুলো 6 অঙ্ক বিশিষ্ট হবে না। এখানে বলছে 6 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা নির্ণয় করা যায়? 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে আমার আগে যেটা ছিল 120, এখান থেকে আমার 20টা বাদ যাবে, তার মানে আমাদের 100টা সংখ্যা আছে। তার মানে আমাদের 100টা সংখ্যা আছে, যে 100টা সংখ্যা এই অঙ্কগুলো থেকে আমার 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমি কি করতে পারি? নির্ণয় করতে পারি কোনো প্রকার শর্ত ছাড়া। এরকম আরো আমাদের সংখ্যা গঠন সংক্রান্ত আরো একটা প্রবলেম আছে, এটা আমরা সলভ করে দেই। অ্যালজেব্রা মানে হচ্ছে কি বীজগণিত। এল জি ই বি আর এ। এই যে অ্যালজেব্রা শব্দটি বলছে একত্রে নিয়ে। একত্রে নিয়ে মানে কি আমি যে কোনো প্রকার মানে শর্ত ছাড়া আর কি, মানে একত্রে আমরা এখানে যে কয়টা সংখ্যা আছে সবগুলো মানে যে কয়টা লেটার আছে সবগুলো লেটার নিয়েই আমরা মানে এরকম 7টা লেটার বিশিষ্ট কয়টা মানে শব্দ আমরা তৈরি করতে পারবো। তাহলে কয়টা সংখ্যা আছে এখানে? 1 2 3 4 5 6 7, তার মানে উপরে হবে আমার 7 ফ্যাক্টোরিয়াল। আর নিচে আমরা ভাগ করব হচ্ছে, দেখেন এ কিন্তু 2বার আছে, আর অন্য কোনো সংখ্যা আমাদের 2বার নাই, এটা যেহেতু 2বার আছে নিচে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা আমাদের ভাগ হবে। তার মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল আমি দেই, আর নিচে হচ্ছে 2, এটাতে এটা কাটলে হয় 3। 3 7টা হয় 21 ইন্টু হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দেখেন 2 3 মানে 6, 4 6 24, 5 24 হয় 120। তাহলে 120 আমার গুণন হবে। তো 21 দিয়ে 120 কে গুণ করলে আমাদের কত আসে? আচ্ছা মিস্টেক হয়েছে, এখানে বলছে স্বরবর্ণ যে কয়টা আছে, এখানে স্বরবর্ণ, স্বরবর্ণ কোনটা কোনটা ইংরেজি লেটারের ক্ষেত্রে যেটাকে আমরা ভাওয়েল বলে থাকি, এ ই আই ও ইউ। এখানে আমার একটু দেখতে ভুল হয়েছে, যাই হোক এই 5টা হচ্ছে স্বরবর্ণ। তাহলে এটা একটা স্বরবর্ণ, এটা একটা স্বরবর্ণ, এটা একটা স্বরবর্ণ। এই স্বরবর্ণগুলো আমাদের একসাথে থাকবে, তার মানে কি স্বরবর্ণ একসাথে রাখি, বাকি যেগুলো আছে ওইগুলো আবার আরেক সাথে থাকবে না। তার মানে স্বরবর্ণগুলো এক পাশে থাকবে, ব্যঞ্জন বর্ণগুলো আরেক পাশে থাকবে। স্বরবর্ণ আছে 3টা, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ আবার আছে 2বার, মানে 2 ফ্যাক্টোরিয়াল। এটার সাথে আমাদের গুণন হবে কোনটা? 1 2 3 4, মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। এই 4টা কিন্তু আমাদের একসাথে থাকবে, মানে ব্যঞ্জন বর্ণগুলো আমাদের একসাথে থাকবে। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হয়? 6। 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 কিন্তু হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 424, 24 হবে। 3 24 কত হয়? 72, 72 হয় আমাদের आंसर। এখানে কি দিচ্ছে? অ্যালজেব্রা শব্দটির মোট 7টি, যার মধ্যে স্বরবর্ণ আছে 3টি। স্বরবর্ণগুলোকে একত্র নিয়ে বিন্যাস করা, স্বরবর্ণ একটি ধরে, স্বরবর্ণগুলোকে একত্রে মানে একটা মধ্যে ধরে স্বরবর্ণ 3টি নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা।
দুইটা এ মানে 2 দ্বারা ভাগ হয়েছে 3 ফ্যাক্টোরিয়াল। আর সাথে হচ্ছে তারা 1 যোগ করছে এখানে, কারণ ব্যঞ্জন বর্ণগুলো যখন পাশাপাশি থাকলে ওখানে 4টা, আর এই 5টা স্বরবর্ণ মিলে হচ্ছে আরেকটা 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। আচ্ছা, তো এটা আমাদের ক্যালকুলেশন করলে আসে কত? 180। দেখেছে 180 আসে কিনা, এটা একটু প্রবলেম মনে হচ্ছে। 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 ডিভাইডেড বাই 2 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল। 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120। এখানে আসছে কত? 60। তাহলে আমাদের আসে হচ্ছে 360। তো 360 হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, আমরা বিন্যাসে যাই। আমাদের সংখ্যা গঠন শেষ, আবার হচ্ছে আমাদের বিন্যাস। বিন্যাস মানে কি থাকবে? আমাদের পি থাকবে। বিন্যাস মানে হচ্ছে পি। আমাদের এন পি আর, এটা মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। n npr, npr মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর হচ্ছে ncr, এটা মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই দুইটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। এনসিআর, তাহলে উপরেরটা ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে আমাদের উপরেরটা বিয়োগ নিচেরটা ফ্যাক্টোরিয়াল। আর এন সি যদি হয় আমাদের উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে নিচেরটা ফ্যাক্টোরিয়াল ইনটু উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এই দুটো সংখ্যা যদি আমরা সির মধ্যে যদি দেই তাহলে মানটা ছোট হবে, আমরা পির মধ্যে দিলে মানটা বড় হবে। আচ্ছা, দেখি আমাদের প্রশ্নে কি বলছে। এফসিসিআর শব্দটির অক্ষরগুলোকে কতভাবে পুনর্বিন্যাস করা যায়, মানে কতভাবে সাজানো যায়? এ বি এস সি আই লিখছে এ বি এস সি, এ বি এস সি, তারপর কি আই ডবল এস এ। প্রশ্নটা বলছে যে পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস মানে হচ্ছে যদি পুনর্বিন্যাস বলে দেয় ওখানে কিন্তু এক বিয়োগ হয়। পুনর্বিন্যাস কি মানে এটা ব্যতীত কতভাবে সাজানো যাব, এই যে এটার জন্য আমাদের এক বিয়োগ হয়। তো পুনর্বিন্যাস বললে মানে পুনরায় মানে নতুন করে আমরা যেটা সাজাইতে পারবো এটা, সেটা কিন্তু এটা বাদ দিয়ে হবে। এই কারণে এটা কি কতভাবে সাজানো যায় সেটা আমার আগে বের করতে হবে, ওইখান থেকে আমার এক বিয়োগ হবে। আর যদি পুনর্বিন্যাস না বলে পুনর্বিন্যাস না বলে যদি বলতো যে সর্বমোট কতভাবে সাজানো যায় এরকম কথা বললে আর আমার এক বিয়োগ করতে হইতো না। তো এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা আছে মানে কি 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ কিন্তু আমার দুইবার আছে মানে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে আমার এস ও দুইবার 2 ফ্যাক্টোরিয়াল। এবার 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, এটা করলে আমাদের কত আসে 3360। আর আগে যে মানে এটা পুনর্বিন্যাসের জন্য আমার এক বিয়োগ হবে, তাহলে 3060 থেকে এক বিয়োগ করলে হয় আমাদের 3359। 3359, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এক কি কেন বিয়োগ করা হলো, কারণ প্রশ্নের মধ্যে কথাটা উল্লেখ আছে কি পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস কথাটা উল্লেখ আছে মানে হচ্ছে এক বিয়োগ হবে।
এখন আমাকে বলছে একত্রে নিয়ে, যেমন আমেরিকা, আমেরিকা AMERICA, AMERICA, এগুলা করছে কি, যে শব্দগুলো অক্ষর নিয়ে, শব্দটির সবগুলো অক্ষর নিয়ে কত প্রকারে পুনর্বিন্যাস করা যায়, এখানেও কিন্তু পুনর্বিন্যাস বলে দিছে। পুনর্বিন্যাস বলছে মানে কি, এগুলো আর করা দেওয়ার প্রয়োজন নেই। আমরা হচ্ছে কি করব, 1 2 3 4 5 6 7 মানে 7 ফ্যাক্টোরিয়াল, এ হচ্ছে 2 বার মানে 2 ফ্যাক্টোরিয়াল। আর যেহেতু পুনর্বিন্যাস বলছে এই কারণে আমাদের 1 বিয়োগ হবে, তো এটা করলে যা আসে এটাই আমাদের আনসার হবে। তো এরকম শব্দ সাজানোর যে বিষয়গুলা, সেগুলো আমরা নির্ণয় করতে পারবো। আর পুনর্বিন্যাস না করলে আমরা 1 বিয়োগ করব না, এটা হচ্ছে আমাদের কথা। তাহলে এটা হচ্ছে আমাদের বিন্যাস, আর এটাই আমাদের বিন্যাস, যে আসলে কত ভাবে সাজানো যায়। সাজানোর জিনিসটাকে বলা হয় বিন্যাস, আর গঠন করার জিনিসটাকে বলা হয় সমাবেশ। তাহলে কত ভাবে সাজানো যায় বা বিন্যাস করা যায়, পুনর্বিন্যাস করা যায়, বিন্যাস কথাটা আমার এখানে আসতেছে। তো এগুলা হচ্ছে আমাদের বিন্যাস। এবার আমাদের ফ্যাক্টোরিয়াল সংক্রান্ত কিছু প্রবলেম আছে। যেমন এখানে একটা প্রবলেম দিছে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে। 0 ফ্যাক্টোরিয়াল মানে কত, 0 ফ্যাক্টোরিয়াল মানে আমাদের 1, এটা মনে রাখতে হবে। 1/0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1/1, তার মানে হচ্ছে 1, এরকম। তো 0 ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা আমরা মনে রাখবো। 0 কে ফ্যাক্টোরিয়াল করলে আমরা কত পাই, 1 পাই, এটা আমরা মুখস্থ রাখবো অলওয়েজ। সাথে হচ্ছে ফ্যাক্টোরিয়ালের আমাদের আরেকটা প্রবলেম আছে হচ্ছে 3n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু n minus 1 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল ইনটু n minus 1 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমাদের 4 এর সমান। এটা আমাদের কিসের সমান, 4 এর সমান। তাহলে বলছে n এর মান কত। তো এই ম্যাথগুলো আমরা কিভাবে করতে পারি, দেখেন আমাদের 3, এখানে কিন্তু আমাদের হবে n ইনটু n minus 1 ফ্যাক্টোরিয়াল, এরকম হবে। আর নিচে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু n minus 1 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমাদের 4 এর সমান। এটা আর এটা কাটা যাবে, তার মানে আমাদের n হবে হচ্ছে 4 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3, এই 3 এর পাশে ভাগ হবে। তো 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 ডিভাইডেড বাই 3, এই 3 এবং এই 3 কাটা যাবে, তার 4 4 হয় 16, 16 দুগুণে হয় 32। তাহলে আমাদের অ্যান্সার কত পেলাম আমরা, এটা সমাধান করলে আমাদের 32 আসে। আশা করা যায় যে আমি যে বুঝাইলাম যে এটা কিভাবে সমাধান করা যায়। তো আমরা যদি 3 ফ্যাক্টোরিয়াল হইলে প্রথমে কিন্তু আমরা 3 লিখবো, এটার সাথে 3 থেকে 1 বিয়োগ করলে যেটা হয় 2 ফ্যাক্টোরিয়াল দিব। তো এটাই কিন্তু এখানে কাজ করা হয়েছে। n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইনটু n এর পরে যেটা হবে, মানে 1 কমবে, 1 minus 1 ফ্যাক্টোরিয়াল, এটা আবার নিচেরটার সাথে মিলে গেল, উপরে নিচে কাটা যাবে, তাহলে 3n ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 4 এর সমান। তাহলে n এর মান কত হবে, 4 ফ্যাক্টোরিয়াল এর পাশে গুণন হবে, 4 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, আর 3 এই পাশে এসে ভাগ হবে, জাস্ট সমাধান। তাহলে এরকম ফ্যাক্টোরিয়াল সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের দিলে আমরা সমাধান করতে পারবো। তো এগুলো আমাদের আসে। এরপরে হচ্ছে বিন্যাস সংখ্যা নির্ণয়ের কিছু সূত্র, কতভাবে বিন্যাস করা যায় এরকম কিছু সূত্র। আচ্ছা,
60টি জিনিস সমান 4 ভাগে ভাগ করলে সমাবেশ সংখ্যা কত হবে? ষাটটা সংখ্যা, n সংখ্যক জিনিস আছে, n সংখ্যক জিনিস আছে, এটা মনে রাখবেন। n সংখ্যক জিনিস আছে সমান r ভাগে ভাগ করলেন, r ভাগে ভাগ করলেন, তাহলে বিন্যাস সংখ্যাটা কত হবে? n সংখ্যক জিনিস আছে, ওটাকে সমান r ভাগে ভাগ করলেন, তাহলে আপনার যে বিন্যাস সংখ্যা, সেই বিন্যাস সংখ্যাটা কত হবে? সেই বিন্যাস সংখ্যাটা হবে, না এখানে সমাবেশ সংখ্যা, সমাবেশ সংখ্যাটা কত হবে? সমাবেশ সংখ্যা হবে আমাদের n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এটা হচ্ছে সমাবেশ সংখ্যা নির্ণয় করার ফর্মুলা, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার হবে r। এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে n সংখ্যক জিনিস আছে, যেখানে বলছিল 60টা সংখ্যা আছে, তো n সংখ্যক জিনিস যদি থাকে, এটাকে সমান r ভাগে ভাগ করতে বলে, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, তাহলেই আমাদের আইসা করবে 60টা সংখ্যাকে সমান 4 ভাগে, তার মানে কি 60 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, 60 কে 4 দ্বারা ভাগ করলে হয় 15, 15 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার হবে r, r মানে কত? সমান যে কয় ভাগে ভাগ করছে, 4 ভাগে, এটা হবে আমাদের आंसर। এরপর আমরা সরাসরি ডাইরেক্ট সমাবেশে যাব। সমাবেশে এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যে সূত্রটা দিলাম, 2, 3, 5 এবং 7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখা দ্বারা কতগুলি ত্রিভুজ গঠন করা যাবে? এখানে 4টা কিন্তু বাহু দিছে, এই 4টা বাহু আমার ত্রিভুজ গঠন করার জন্য যে কোনো 3টা নিতে হবে, যে কোনো 3টা নিলে কিন্তু আমি একটা ত্রিভুজ গঠন করতে পারবো। বাহু আছে আমার 4টা, এখান থেকে যে কোনো 3টা করে নিতে হবে। তাহলে এটা যেহেতু সমাবেশ, এখানে গঠন করতে বলছে, তাহলে 4টা সংখ্যা আছে, আপনি যে কোনো 3টা করে নিয়ে একটা সমাবেশ ত্রিভুজ গঠন করতে পারবেন। তাহলে এটার आंसर হবে 4, 6, 3। তার মানে কত হইলো? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে তো আপনি বুঝলেন 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা কাটা যাবে, মানে 4 থাকবে। এটাই আমাদের आंसर। 4টা বাহু এখানে আপনাকে দিয়ে দিছে, যে কোনো 3টা বাহু নিয়ে কিন্তু আপনি একটা ত্রিভুজ, আপনাকে এটা বলে দিছে যে আপনি একটা ত্রিভুজ গঠন করবেন। ত্রিভুজ গঠন করতে চাইলে অবশ্যই 3টা নিতে হবে, তার মানে 4, 6, 3 নিতে হবে। NC1 এর মান, NC1 এটা কত হবে? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা 1 ফ্যাক্টোরিয়াল মান তো 1, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালের সাথে গুণন হলে এটাই হবে। এবার আপনি উপরেটাকে লিখবেন n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আপনার আছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা আর এটা ভ্যানিশ, তার মানে আপনার n থাকবে। আর NC1 এখানে 5C1 তাহলে মানে কত হবো? 5 হবো। 4C1 মানে 4 হবো, এরকম। তো NC1 মানে হচ্ছে n হবে, NC1 মানে কত? n। 5C1 মানে কত? 5। 4C1 মানে কত? 4। 10C1 মানে কত? 10। তো এইটা আমরা জানতে পারলাম। তো সমাবেশ থেকে আমাদের এই প্রশ্নগুলা
আসছে। আবার বিভিন্ন জিনিসের সমাবেশ। 6 জন শিক্ষার্থীকে সমান সংখ্যক শিক্ষার্থীর দুইটি দলে কত রকমের বিভক্ত করা যাবে? সমান সংখ্যক শিক্ষার্থীর মানে 6 জন আছে, ওখানে যদি 6 জনই থাকে, এরকম কত ভাবে এটা গঠন করা যাবে? সমান সংখ্যক, সেক্ষেত্রে আমরা দুইটা, কি বলছে, দুইটা দল গঠন করব। সমান সংখ্যক দুইটা মানে সমান দুইটা ভাগে ভাগ করেন আপনি। সমান দুইটা ভাগে ভাগ করলে আপনি হচ্ছে 3 জন করে পাবেন, মানে 3 জন করে নিয়ে আপনি দল গঠন করতে পারলেন, অর্থাৎ আপনি 6C3 দিতে পারলেন। তো এরকম জিনিস কিন্তু আপনার আবার দুইটা, এরকম দল কিন্তু আপনার দুইটা হবে, কারণ আপনি সমান দুই ভাগে ভাগ করছেন। এরকম দুইটা মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে। আপনাদের এই দুই মানে ফ্যাক্টোরিয়াল যে কথা যে এরকম দিয়ে দেয়, 3 ফ্যাক্টোরিয়াল না দিয়ে যে এরকম দেয়, এটা যে কথা 3 ফ্যাক্টোরিয়ালও সেম কথাই, এটা যে কথা 2 ফ্যাক্টোরিয়ালও সেম কথাই। এবার 6C3 মানে কত আমাদের? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল এরকম হবে। তো 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 6 হয়। 6 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, এটা আর এটা ব্যানিশ, এটা আর এটা ব্যানিশ। তো 4 5 কত হয়? 20। এই 20 আবার নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 10। 2 মানে 20 ভাগ হচ্ছে 2 মানে হচ্ছে কত? 10। প্রশ্নগুলো বুঝলে আমরা সমাধান করতে পারবো। তারপর হচ্ছে আমাদের সম্পূরক সমাবেশ। NCR, এটা সম্পূরক সমাবেশ হচ্ছে NCN-R এর সম্পূরক সমাবেশ। NCR এটা সম্পূরক সমাবেশ হচ্ছে NCN-R, NCN-R এটাকে বলা হয় সম্পূরক সমাবেশ। কার? এই যে এটা সম্পূরক সমাবেশ হচ্ছে এটা। তো সম্পূরক সমাবেশটা আমরা একটু দেখলাম। এরপরে হচ্ছে আমাদের, আচ্ছা আপনাদেরকে আমি একটু শর্টকাট দেখাই এখন। সমাবেশ সংক্রান্ত n এর মান নির্ণয়। এগুলো আপনারা মূল নিয়মে করবেন না, এগুলা খুব সহজে করা যায়। তো এগুলো আপনারা খুব সহজে করার ট্রাই করবেন। NC10, NC6 এরকম যদি হয়, তাহলে আপনার n এর মান কত হবে? n এর মান হবে 10 যোগ 6 মানে হচ্ছে 16। বুঝতে পারছেন বিষয়টা? এটা কিন্তু আপনাদের বোর্ড পরীক্ষায় 2 বার আসছে। এরকম আরো আসছে এরকম অনেক। তো NCR মানে আর এর মান দুইটা ভিন্ন হবে, মানে উপরের দুই পাশে কিন্তু সেম আছে, n দুই পাশে উপরে সেম থাকবে, নিচে ভিন্ন হইল। সেক্ষেত্রে আপনারা n এর মান কিভাবে নির্ণয় করবেন? নিচে যে দুটো সংখ্যা আছে ওই দুটোর সঙ্গে আপনি যোগ করে দিবেন। যেমন আরো একটা এমসিকিউ আসছিল, NC5 ইকুয়াল NC7, NC5 ইকুয়াল হচ্ছে NC7। আপনি কি করবেন? n এর মান বের করতে হবে, 5 এবং 7 যোগ করে দিবেন মানে হচ্ছে 12। n এর মান কত? 12। ম্যাথ করাই লাগবে না, আপনি দেখা মাত্রই এভাবে आंसर বের করতে পারবেন। বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয়। বহুভুজ এর
কর্ণের সংখ্যা নির্ণয়। কর্ণের সংখ্যা নির্ণয়, এটার জন্য একটা ফর্মুলা আপনারা মনে রাখবেন, তাহলেই চলবে। যেমন এখানে বলছিল একটা বহুভুজে মানে 6টা ষষ্ঠ ভুজ যদি হয়, ষষ্ঠ ভুজ, তাহলে কয়টা কর্ণ আছে? কর্ণ হবে, কর্ণ কিন্তু আপনি যে কোনো দুইটা বিন্দু আপনি অ্যাড করবেন জাস্ট, তাহলে এটা হবে আমাদের nc2 মাইনাস হচ্ছে n, এটা হচ্ছে আমাদের কর্ণ নির্ণয়ের ফর্মুলা, nc2 ডিভাইডেড বাই n, nc2 মাইনাস হচ্ছে n, যেখানে n হচ্ছে কি মানে কয়টা ভুজ আছে ওইখানে, মানে 6টা ভুজ বিশিষ্ট একটা বহুভুজ, তো এখানে কত হবে 6c2 মাইনাস হচ্ছে 6। আবার যদি 10টা বাহু বিশিষ্ট একটা বহুভুজ, সেই বহুভুজে কয়টা কর্ণ আছে, তার মানে কত হবো 10c2 মাইনাস হবে 10। জাস্ট এই সূত্র বসায় দিলে এরপর হচ্ছে আমরা এই যে 6c2 মানে কত হয়, এটা কিন্তু আমাদের ক্যালকুলেটর ইনপুট দিলে পয়সা বলবে, যাই আসুক 6 বাদ দিব, এখানে যাই আসুক 10 বাদ দিব, শেষ। তাহলে বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয় বিষয়ক যে ফর্মুলাটা দেখাইলাম, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা করতে পারবো। এবং সমান 2 ভাগে ভাগ করা 10 বাহু বিশিষ্ট সমতলীয়, তো এই বিষয়গুলো আমরা নির্ণয় করতে পারবো। তো আসলে যে বিষয়গুলো দেখাইছি মাত্র কয়েকটা টাইপ ছিল আমাদের আজকের ক্লাসের, তো এই টাইপগুলো থেকে আসলে বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে। বিন্যাস সমাবেশ অধ্যায়টি আসলে খুবই ছোট্ট একটি অধ্যায়, তো আমরা আগামী দিনে হচ্ছে আরো ছোট্ট আরো খুব স্পেশাল একটি অধ্যায় আমরা সলভ করব, এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, যেটা আমরা নবম শ্রেণী থেকেই পারি। আমরা এটা নবম শ্রেণী একদম সাধারণ গণিতে এটা পড়ে আসছি, তো ওই অধ্যায়টা আমরা সলভ করার ট্রাই করব, ষষ্ঠ অধ্যায়। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।